যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। সেই আশা, সেই প্রত্যাশা নিয়েই আমাদের কল্পতরু অনুষ্ঠান। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট একমাত্র বলে থাকেন সুব্রত চক্রবর্তী। তাই তো আমাদের সকলের ভরসার এবং আস্থার জায়গা সুব্রত চক্রবর্তী রয়েছেন। উনি শুধুমাত্র যে জাতীয় পুরস্কারে সম্মানিত তা তো নন, সারা বছর ধরে 365 দিন ধরেই তিনি সকলের সাথে ভীষণভাবে জড়িয়ে রয়েছেন। তাই তো আপনাদেরকে বারবার করে আমরা দাবি করতে পারি যে ওনার ফোন লাইনস খোলা থাকে, আপনারা অবশ্যই ফোন করতে পারেন। আজকের যে এপিসোডটি সাজানো হয়েছে, আজকের এপিসোডটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু নয়, যদিও প্রত্যেকটি এপিসোডই আপনাদের সকলের অত্যন্ত প্রাণের হয়ে উঠেছে এবং গুরুত্বপূর্ণ আমরা জানি ঠিকই। তবে আজকের যে আলোচনার বিষয়টি, সেই বিষয়টি মনে হয় সকলেই বোধহয় ভাবছেন, কিন্তু ওই যারা ফোন করেন, সারা বছর ধরে আমাদেরকে ফোন করেন, সারা সপ্তাহ ধরে ফোন করেন, তাদের ফোন কলসকে গুরুত্ব দিয়ে এবং তাদের জানবার ইচ্ছেকে সম্মান জানিয়েই তো কল্পতরু অনুষ্ঠান এত বছর ধরে হয়ে আসছে। এবং বিশ্বাস করুন, কল্পতরু অনুষ্ঠান শুধুমাত্র আমাদের কলকাতা নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, শুধুমাত্র ভারতবর্ষও নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ কল্পতরু অনুষ্ঠানের সাথে জুড়ে রয়েছেন। এটা বলতে আমাদের যত বেশি গর্ববোধ হচ্ছে, তার থেকেও বেশি ভালো লাগছে যে আমাদের এই কল্পতরু পরিবারটা একটু করে কতটা বৃহত্তর একটা পরিবার গড়ে উঠেছে, যেখানে আপনারা আপনাদের সমস্যার কথা জানাচ্ছেন, শুধু সমস্যা নয়, আপনারা উপকৃত হচ্ছেন সুব্রত চক্রবর্তীর হাত ধরে, সে কথা আমাদেরকে জানাচ্ছেন। এটি আমাদের কাছে সবথেকে বেশি আনন্দের, সবথেকে বেশি আরামের যে সুব্রত চক্রবর্তী যে কথা আপনাদেরকে বলেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই জায়গায় উনি অনেকটাই সফল। এবং সফল বলেই কল্পতরু অনুষ্ঠান দেখুন, একদিন, দুদিন, 1 বছর, 2 বছর নয়, বছরের পর বছর ধরে আপনারা কল্পতরু অনুষ্ঠানের সাথে রয়েছেন। আজকে ফোন করেছেন গঙ্গা ঘোষ রানীকুটি থেকে। তিনি জানতে চেয়েছেন সেটিও প্রীতম চক্রবর্তী হাওড়া ডোমজুর থেকে, তিনিও একই বিষয়ের কথা জানতে চেয়েছেন ফোন করে। এই যে 27শে জুলাই, এই খুব তোলপাড় হচ্ছে চারিদিকে, 27শে জুলাই কি? 27শে জুলাই আমরা জানি শনির বক্রগতি লাভ হবে। এই বক্রী অবস্থায় শনি ঠিক কোন কোন রাশির ক্ষেত্রে কি প্রভাব ফেলবে, আমার রাশির জন্য কি সুখবর রয়েছে, আমার রাশির জন্য কি চিন্তার কারণ রয়েছে, সবটা নিয়ে আজকে আলোচনা হবে। এবং একটু আগে বললাম না যে কল্পতরু অনুষ্ঠান সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। দিলীপ সাহা, তিনি থাকতেন মধ্যমগ্রামে, এখন রয়েছেন ইটালিতে। তিনি আমাদেরকে জানিয়েছেন নিয়মিত তিনি কল্পতরু অনুষ্ঠানটি দেখেন এবং তার খুব পছন্দের অনুষ্ঠান কল্পতরু। তিনি যে কথা জানতে চেয়েছেন ফোন করে, সেটা খুব ইন্টারেস্টিং একটি বিষয়। তার জন্ম তারিখ নয়, যদি 9 তারিখ কারো জন্মদিন বা জন্ম তারিখ হয়, তাহলে সেক্ষেত্রে তিনি কোন প্রভাব, মানে কোন গ্রহের প্রভাব তার ক্ষেত্রে সব থেকে বেশি। তখন সুব্রত চক্রবর্তী ভাবলেন 9 তারিখটা যখন ইম্পর্টেন্ট, তাহলে সার্বিকভাবে সারা মাসের মধ্যে ঘুরে ফিরে যে 9 সংখ্যাটা আসে, অর্থাৎ 18, 1, 8, 9, 27, 2, 7, 9, তাহলে সামগ্রিকভাবে এই তারিখগুলোকে নিয়ে, অর্থাৎ যাদের 9 যোগফল হচ্ছে, সামগ্রিকভাবে আলোচনা করা যায়। চলুন শুরু করি আজকের অনুষ্ঠান। আমি তো ভীষণ আগ্রহী শুনবার জন্য, আপনারাও নিশ্চয়ই তাই। সুব্রত চক্রবর্তী, সরাসরি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মা তারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দিকে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:35। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে লাইভ দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনে অনেক টেকনিশিয়ান দাদা ভাইয়েরা রয়েছেন, চ্যানেল ভিশনে তাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, চ্যানেল ভিশনে কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো আজকে যেহেতু আবিরদা প্রথমে ঘোষণা করলো যে আমরা প্রত্যেকেই জানি যে, এবং নামগুলো ঘোষণা করেছে, আপনারা জানেন যে আপনারা কোনো কিছু বিষয় যদি জানতে চান, আমি সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি। এবং সামনে যেহেতু 27শে জুলাই শনিদেব বা শনি গ্রহরাজ শনিদেবের কিন্তু বক্রগতি আসছে, এই বক্রগতিতে কোন কোন রাশির শুভ ফল আসতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তবে এটুকু বলে দিই, যারা জানতে চেয়েছিলেন তার সঙ্গে এই বিষয়টাও জানানো হয়েছিল যে বক্রগতি আসলে কি। প্রথমে আমাদের এই জিনিসটাকে জানতে হবে, তারপর শনির বক্রকাল কতদিন থাকছে, কোন রাশির ওপর, 12টা রাশির ওপর কি প্রভাব ফেলছে, সেটাও নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে বলার যে যখনই কোনো কিছু গ্রহ বক্র হয়, তার কিন্তু উদ্যম ক্ষমতা বেড়ে যায়। ঠিক আছে, উদ্যম ক্ষমতা বেড়ে যায় এবং সে ক্ষমতা, অর্থাৎ এক কথায় বলা যায় যে তার বলবত্তা বৃদ্ধি পায়, তার বল বৃদ্ধি পায়, বলবত্তা বৃদ্ধি পায়। ঠিক আছে,
এবার ধরুন কারো জন্মছকে আজকে ধরুন শনি 27 জুলাই বক্রগতি লাভ করছে। এবার কারো জন্মছকে যদি শনি ভালো থাকে, আপনার জন্মছকে শনি খুব ভালো রয়েছে, তুঙ্গি রয়েছে, শনি হয়তো তুলা রাশিতে অবস্থান করছে, তুঙ্গি রয়েছে, শনি স্বক্ষেত্রগত মকর রাশিতে কুম্ভ রাশিতে অবস্থান করছে, বা শনি মোটামুটি কেন্দ্রপতি, ত্রিকোণপতি বা পনফরে রয়েছে বা একাদশ স্থানে রয়েছে, তাহলে শনি শুভ এবং শনি যে নক্ষত্র প্রাপ্ত হচ্ছে নিজ নক্ষত্র বা তার মিত্র নক্ষত্রের সঙ্গে অবস্থান করছেন, তাহলে শনিদেব যখন নিজে ভালো অবস্থায় রয়েছে, এই শনির যে বক্র গতি বা বক্র কালটা কতদিন থাকছে? 138 দিন, অর্থাৎ 27 জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026, এই যে 138 দিন প্রায় 4.5 মাস বক্রগতি অবলম্বন করবে। তার মধ্যে আপনার জন্মছক অনুযায়ী দেখেন, আমি তো রাশিগতভাবে কার শুভফল হবে এটা তো সামগ্রিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকের ক্ষেত্রে এই যে বললাম যে রাশিফলটা আমাদের কিন্তু সামগ্রিক, কিন্তু ব্যক্তি বিশেষে আমাদের প্রত্যেকের কিন্তু একটা ভ্যারিয়েশন বা পার্থক্য আসতেই পারে। আপনারা অনেকে বলেন না দাদা রাশিফলে আমার খুব আজকে ভালো দিন কাটলো, আবার সেম রাশি আমাকে অন্যজন এসে বলছে দাদা আপনি যেরকম বলেছিলাম না সেরকম গেল না। ব্যাপারটা হচ্ছে রাশিফলটা সামগ্রিক, এটা হতে পারে, হবেই যে এরকম কোনো কিছু ব্যাপার নেই। ঠিক সেরকমই এই যে শনির বক্রগতি যখন অবলম্বন করছেন, তার বলবত্তা বৃদ্ধি পাচ্ছে। শনি যদি ভালো থাকে তার মানে সেই বলবত্তাটা বৃদ্ধি হবে, ভালো ফলটা দেবে আপনাকে। ঠিক উল্টোটা হবে শনি যদি অশুভ থাকে, শনি যদি জন্মছকে কারো অশুভ অবস্থাতে থাকে, তাহলে তার বলবত্তা বৃদ্ধি পাচ্ছে। প্রথম কথা হচ্ছে বক্রগতি মানে বলবত্তা বৃদ্ধি গ্রহের, তাহলে সেই বলবত্তা বৃদ্ধি মানে অশুভ থাকলে অশুভ প্রভাবটা বল বৃদ্ধি পাবে। তাহলে জন্মছকে যদি শনি কারো অশুভ থাকে, তার কিন্তু অশুভ সময় বা খারাপ সময় কিন্তু ফেস করতে হতে পারে। তাই আপনি আগে জন্মছকে ফার্স্ট দেখবেন যে আপনার শনি কোথায় রয়েছেন, কোন নক্ষত্র প্রাপ্ত হয়েছেন, কাকে দৃষ্টি দিচ্ছেন, পুরোটাই কিন্তু বিচার্যের ওপর। ঠিক আছে, তাই কিছুটা হয়তো আপনি এখান থেকে বোঝাতে পারলাম। এরপরে যেটা আসবো, এই যে মোটামুটি 27 জুলাই 2026 শনি বক্রগতি অবলম্বন করছেন এবং 11 ডিসেম্বর 2026 পর্যন্ত প্রায় 138 দিন 4.5 মাস তিনি বক্রগতি অবলম্বন করবেন। সব থেকে যেটা শুভ ফল পেতে পারে সেটা হচ্ছে বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, অর্থাৎ বৃষ, মিথুন, কন্যা এবং মকর, এরা সব থেকে একটা ভালো সময়, এই যে স্প্যানটা খুব ভালো সময় তারা কিন্তু পাবে। এবং আপনারা যদি এই সময় ক্ষেত্রে কোনো কিছু ইনভেস্টমেন্ট করেন, ঠিক আছে, অনেকে বলেছেন যে তারা আমি গাড়ি কিনতে পারি কিনা, গাড়ি কিনতে পারেন, বাড়ি কোনো কিছু যদি এগ্রিমেন্ট করে থাকেন সেটাও করতে পারেন। অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের এই সময়কালটা খুব ভালো, কিন্তু তার সত্ত্বেও আমি বলে দেবো আপনার জন্মছকে শনির অবস্থানটা ভালো করে বিচার করবেন। ঠিক আছে, এবার সতর্ক থাকবে কারা? সতর্ক থাকবে কিছু রাশির, তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ সময়। এবং এই সময়টা মানে আপনাদের সাথে যদি শনি অশুভ থাকে তাহলে তো বেশি করে সতর্ক থাকতে হবে আপনাদের। সেটা হচ্ছে কি, এই যে বক্রগতি চলবে 27 জুলাই থেকে 31 ডিসেম্বর, তার মধ্যে কোন রাশি বেশি সতর্ক থাকবেন? সতর্ক থাকবেন মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। আবার একবার বলে দিচ্ছি, সতর্ক থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক এবং মীন রাশির জাতক জাতিকারা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ বিশেষ করে গ্রহ নক্ষত্রের অবস্থানগত দিক থেকে এই রাশিগুলোর ওপরে শনি মহারাজের কিছু অশুভ প্রভাব থাকতে পারে। কিন্তু জন্মছকে ভ্যারিয়েশন অনুযায়ী প্রথমেই যেটা বলেছিলাম, যদি শনি ভালো থাকে কিছুটা আপনি শুভ ফল পেতে পারেন, কিন্তু শনি যদি অশুভ থাকে অত্যন্ত সতর্ক থাকার বিষয় থাকবে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মীন। এই সময়টা আমি বলবো যদি কেউ বিদেশ যাত্রা করতে চান, বড় কিছু ইনভেস্টমেন্ট করতে চান, ঠিক আছে, ব্যবসায় কোনো কিছু লগ্নি করতে চাইছেন, এবং বারবার একটা কথা আমরা সবসময় বলি যে এই সময় মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মীন রাশির জাতক জাতিকাদের যদি বিদেশ ভ্রমণের কোনো কিছু ব্যাপার থাকে, তাহলে আপনি ভালো কোনো মানে একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শবিদকে নিয়ে আলোচনা করে তারপরে আপনি কিন্তু বেরোবেন ইনভেস্টমেন্টেও, সেটা কিন্তু করাটা অত্যন্ত দরকার। মিশ্র ফল, কিছুটা মিশ্র ফল হয়তো পেতে পারেন, মানে ভালো মন্দ কিছুটা মিলিয়ে যাবে। প্রথম হচ্ছে মিশ্র ফল পেতে পারে তুলা, ধনু এবং কুম্ভ। এটা হতে পারে কিছুটা মিশ্র ফল, অর্থাৎ তাদের ক্ষেত্রে ভালোও হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খারাপ হতে পারে। তাই মিশ্র ফল পাবে তুলা, ধনু এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা। তো আশা করি
যে যারা যারা এই বিষয়টাকে জানতে চেয়েছেন তাদের একটা অ্যান্সার আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু তাও আমি একটা কথা সবসময়তে বলবো, এই শনির বক্রগতি যখন অবলম্বন করছেন তিনি থাকছেন রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে। কিন্তু এই শনি মহারাজ যখন তার বক্রগতিকে শেষ করছেন সেই সময় তিনি মীন রাশিতেই অবস্থান করবেন, কিন্তু তার নক্ষত্র নিজস্ব নক্ষত্র প্রাপ্ত হবেন, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং চরণ থাকবে সেই সময় দ্বিতীয় চরণ। এই চরণটা নিয়েও কিন্তু আমি একাধিক আলোচনা করেছি যে 4টি চরণের মধ্যে কোন চরণে শনি মহারাজ অবস্থান করছেন। আপনার জন্মছকে সপ্ততত্ত্বের একটা পার্ট থাকে, যেখানে কি পায়া, চরণ, করণ, যোগ, তিথি, নক্ষত্র এবং তত্ত্ব। এই যে সপ্ততত্ত্ব, এই সপ্ততত্ত্বের মধ্যে চরণ কিন্তু একটা ইম্পর্টেন্স জায়গা। অর্থাৎ আপনার যে রাশি, সেই রাশির কি নক্ষত্র, এবং নক্ষত্র যখন জন্মগ্রহণ করেছিলেন বা রাশিতে জন্মগ্রহণ করেছিলেন কোন চরণে সেই সময় ছিল, সেটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই চরণের সঙ্গে এই শনি মহারাজের বক্রগতির চরণের কি অবস্থান থাকছে নক্ষত্রের, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি চরণের মধ্যে আপনার কোন চরণে জন্ম, সেটা কিন্তু ভালো করে আপনি জ্যোতিষের কাছ থেকে জেনে সেই অনুযায়ী যাদের সতর্ক থাকার কথা তারা কিন্তু এই সময়টা সতর্ক অবলম্বন করবে। এবং যাদের খুব ভালো সময় যেতে চলেছে সে রাশিগুলোর জন্য বললাম, তারা এই সময় ক্ষেত্রে আপনি এই 138 দিন 4.5 মাস একটা গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টমেন্ট, বড় কোনো কাজ, এবং এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট বা নতুন কোনো কিছু যদি শুরু করেন বা কর্মপ্রাপ্ত হচ্ছে না, বিবাহ কোনো সমস্যা হচ্ছে, এই সময়টা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ঠিক আছে, তো আরো যদি ডিটেলস জানতে চান পরবর্তী ক্ষেত্রে আমার অনুষ্ঠানগুলোকে ফলো রাখতে হবে। এবং আরেকটা বিষয় এটা আমি বলে দেবো যে আমার ফেসবুক পেজটাও যে রয়েছে শ্রী সুব্রত চক্রবর্তী চ্যানেল বিষয়ে তো পাচ্ছেন, ইউটিউবে পেয়ে যাচ্ছেন, এই পেজটাকে ফলো রাখবেন। সেখানে আমি আরো কিছু বিশেষ আলোচনা সেখানে থাকবে আমার। হ্যাঁ, প্রতিদিনের রাশিফলটা হ্যাঁ, সেই সঙ্গে হচ্ছে প্রতিদিনের রাশিফল, একদম প্রতিদিনের রাশিফলটা আপনারা পাচ্ছেন। আশা করি মানুষের একটা চাহিদা থাকে। তো এই যে পেজটাতে অনেকে দেখুন, আপনারা যখন সকালবেলা অনেকে রাশিফল দেখতে চান, তো আমার যদি পেজটাকে ফলো করেন শ্রী সুব্রত চক্রবর্তী পেজটা ফলো করলে ওখানে নিয়মিত আমার রাশিফলের একটা আপডেট থাকে, প্রত্যেক দিনের আপনি রাশিফল, এবং এরপরে আমি যেটা আরম্ভ করব যে মাসিক রাশিফল এবং কিছু আপনার রিলস, যেখানে আপনি গুরুত্বপূর্ণ জ্যোতিষের তথ্যগুলোকে আপনি পেতে পারেন। হ্যাঁ, ফোনে কোনো বন্ধু ফোনে কি আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। আমি হাওড়া বলছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি হাওড়া বলছি। হাওড়া থেকে। হ্যাঁ, নাম? আমার জিৎ দাস। জিৎ দাস। জিৎ দাস। হ্যাঁ, আমার নাতি। আচ্ছা, নাতির জন্য? আচ্ছা, হ্যাঁ, নাতি। ওর জন্ম তারিখ? বলুন। 19 আগস্ট 2002 সাল। 2002। তো জন্ম সময়? সন্ধ্যা 6টা। হাওড়াতেই জন্ম? না, কাটুয়া। কোথায়? কোথায়? কাটুয়া, কাটুয়া। কাটোয়া। কাটোয়া, কাটোয়া, বর্ধমান। আচ্ছা, সোমবার ছিল জিতের জন্মবারটায়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, জানা ছিল? নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, দ্বাদশী শুক্লপক্ষ তিথি ছিল, এবং সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে প্রীতি যোগে ওর জন্ম। ঠিক আছে। আচ্ছা, কি জানতে চাইছে নাতির বিষয়ে? ওই বিষয় এখন কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, কেরিয়ারে দেখুন, ওর জন্মছক অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে কেরিয়ারে কিন্তু ভালো জায়গার ওর একটা অবস্থান রয়েছে, কারণ ওর জন্মছকে রবিটা হচ্ছে মূল ত্রিকোণ। এই রবি যখন মূল ত্রিকোণ থাকে সে কিন্তু খুব ভালো ফললাভ করে। কিন্তু জন্মছকে যদি আপনি একটু খেয়াল করেন, এই রবি সিংহ রাশিতে 2 ডিগ্রি পেয়েছে এবং কেতু নক্ষত্র পেয়ে গেছে। এই যে মূল ত্রিকোণ, দেখবেন আমরা অনেক সময় জ্যোতিষীরা কি করি, যে কেউ যখন মূল ত্রিকোণ বলে দিল, আমি প্রথমে বলছিলাম যে মূল ত্রিকোণ খুব ভালো, কিন্তু এই মূল ত্রিকোণটা ওর ক্ষেত্রে কিছুটা কেরিয়ারে বাধা দিতে পারে। কেন বাধা দিতে পারে? কারণ রবি মূল ত্রিকোণ থাকলে সাধারণত যে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা বা কেরিয়ারে খুব ভালো ডেভেলপমেন্ট করবে। কিন্তু আপনার নাতির ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করবে সেটা হচ্ছে, এই রবি যেহেতু 2 ডিগ্রিতে রয়েছে, মঘা নক্ষত্রে কেতু নক্ষত্রে রয়েছে, এটা ওকে কিন্তু কেরিয়ারে কিছুটা বাধা দেবে। কারণ মঘা মানে হচ্ছে কেতু নক্ষত্র, রবি কেতুর এই কম্বিনেশনটাকে আমরা যদি জ্যোতিষী ভাষায় বলা হয় গ্রহণযোগ। আর যে কোনো ডিগ্রি, আমরা যখন একটা রাশির ডিগ্রি 30 ডিগ্রি, 30 × 12 360 ডিগ্রি, তাহলে এই যে ডিগ্রির ক্ষেত্রে মাত্র 2 ডিগ্রি পেয়েছে, সেখানে 28 ডিগ্রির একটা ঘাটতি রয়েছে, এটা ওকে কিন্তু কেরিয়ারে কিন্তু একটা বাধা জায়গা দিতে পারে। তবে যেহেতু ওর ক্ষেত্রে বৃহস্পতিটা খুব ভালো, বৃহস্পতি কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্র পেয়েছে, অর্থাৎ শনি নক্ষত্র অবস্থান করছে, এই ছেলের মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট রয়েছে, ভবিষ্যতে ভালো জায়গায় যাবে। তবে আমি বলবো এই যে মূল ত্রিকোণের যে 100% ফললাভ, মানে মূল ত্রিকোণ রবি, সেটা কিন্তু জন্মছকে সাধারণত খুব কম পাওয়া যায়।
যে কোনো গ্রহ, শুভ গ্রহ যদি মূল ত্রিকোণ হয় তার কিন্তু ফললাভ খুব ভালো হয়, কিন্তু মূল ত্রিকোণটা না ওর কাজে আসবে না। তো যদি পারেন এই রবি কেতুর এই কম্বিনেশনটা, তার একটা প্রতিকার প্রতিবিধান করা, আর জন্মছকে ওর শুক্রটা নিচস্থ, শুক্র যাদের ক্ষেত্রে নিচস্থ থাকে ওর ক্ষেত্রে যেহেতু যেটা প্রবলেম হতে পারে সেটা দেখবেন লোয়ার অ্যাবডোমেন কিছু প্রবলেম হচ্ছে, পেটের সমস্যা, জ্বর নিয়ে ভুগছে, বুঝতে পারছেন তো, কনফিডেন্সের অভাব, এই বিষয়গুলো থাকতে পারে। তো আমি এটুকু দেখতে পাচ্ছি ওর কেরিয়ার যথেষ্ট ভালো হবে। এই রবি মূল ত্রিকোণ, কিন্তু রবি যেহেতু 2 ডিগ্রিতে কেতু নক্ষত্র অবস্থান করছে, এই জায়গাটাকে একটুখানি স্ট্রং করুন, তাহলে মূল ত্রিকোণের ফলটা এই ছেলেটা ভালো পাবে। পারলে একটু যোগাযোগ করবেন, এবং এই ছেলে ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পেতে পারে যদি সায়েন্স বেস থাকে, সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করে, এর ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস অবধারিত হবে। কিন্তু যেহেতু ওর ক্ষেত্রে রাহু এবং কেতু দুজনেই তুঙ্গস্থ রেট্রোগেট থাকে, রাহু কেতু, এবং সেই রাহু কেতু অবস্থান করছেন রোহিণী অর্থাৎ চন্দ্র এবং বুধের নক্ষত্রে, ওকে কিছুটা কিন্তু কনফিডেন্সের অভাব দিতে পারে। ঠিক আছে, তো পারলে আপনি দাদু হিসাবে ফোন করছেন জিতের জন্য, পারলে ওর গার্জেনকে নিয়ে বা আপনি সাথে করে ওকে নিয়ে আসুন। ওর মূল ত্রিকোণের রবির কিছু প্রতিকার প্রতিবিধান করলে এই ছেলে ভালো জায়গায় পৌঁছাবে। ভালো থাকবেন। শুধু জিত বলে নয়, যারা যারা একটু চিন্তা করছেন তাদেরকে বলি 9831707058 এই নাম্বারে ফোন করবেন 9874207060। বুঝতেই পারছেন, ফোন সবসময় পাবেন। আর যারা সামনাসামনি এসে কথা বলতে চাইছেন, যেমন জিতের ক্ষেত্রে একটু ঠিকঠাক করে নিলে ওর জীবনটা অনেক সুন্দর সাজিয়ে নিতে পারে আর কি। তাহলে সোমবার শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার দিন গড়িয়া, মাসে 2 বুধবার বর্ধমান, দুর্গাপুর, বালিচক আপনারা অবশ্যই ফোন করবেন। বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুর, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, কেরানীটোলা, শনিবার দিন হাওড়া, বালি, নর্থ বেঙ্গল। আপনারা ইতিমধ্যেই জানেন উত্তরবঙ্গের জন্য 8 থেকে একেবারে 21 তারিখ পর্যন্ত প্রথম এক সপ্তাহ আপনারা শিলিগুড়ি রত্নভান্ডার জুয়েলার্স অর্থাৎ সেবক মোড়ে পাবেন, আর পরের সপ্তাহটুকু শিলিগুড়ি সিটি সেন্টারে আপনারা পাবেন রত্নভান্ডার জুয়েলার্সে। চলে যাই আজকে বাকি আলোচনাটুকু, খুব সুন্দর একটা আলোচনার মধ্যে রয়েছি আমরা। একদম, এরপরে যেটা চলে আসবো, যে 9 তারিখ নিয়ে যিনি জানতে চেয়েছিলেন, হ্যাঁ, দিলীপ সাহা ইটালি থেকে। হ্যাঁ। তো ওনার ক্ষেত্রে যেটা বলার, যে দেখুন আজকে যেহেতু আলোচনাটা হচ্ছে 9 তারিখ নিয়ে, যাদের ধরুন এই 30টা তারিখের মধ্যে, ঠিক আছে, যাদের হয়তো 9 তারিখে জন্ম, তাহলে আমি ভাবলাম যে 9 তারিখ দিলীপবাবু জানতে চাইছেন, তাহলে তাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী যাদের ধরুন 18 তারিখে জন্ম, তাহলে 18 হচ্ছে সেটাও কিন্তু নয়, অর্থাৎ 18 1 + 8 9, এবং 27 অর্থাৎ 2 + 7 9। তো যাদের 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখ আজকে যাদের জন্ম, তারা যদি আজকে শোনেন, তাহলে তাদেরকে নিয়ে যেটা বেশি করে বলতে চাই, সারা হচ্ছে কি, আমাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী তাদের 9 তারিখ যখন জন্ম হচ্ছে, এই 9টা হচ্ছে মঙ্গলের ক্ষেত্রে বা মঙ্গলের গ্রহের আন্ডারে তার জন্ম হচ্ছে। এবার মঙ্গল মানেই কি? মঙ্গল মানেই হচ্ছে উদ্যম, মঙ্গল মানেই হচ্ছে পরাক্রম। তো এই মঙ্গল যখন উদ্যম এবং পরাক্রমের গতি, এই 9th মধ্যে কিন্তু অনেক কিছু টুইস্ট লুকিয়ে আছে, যাদের দেখবেন এদের মধ্যে না অনেক কোয়ালিটি থাকে। কেন বলছি, প্রথমে একটুখানি শুরু করি, সেটা হচ্ছে দেখবেন যখন দিলীপবাবু জানতে চাইলেন যে 9th নিয়ে, তখন আমার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস ঘুরলো, যে 9 সংখ্যা যেহেতু মঙ্গলের সংখ্যা, এই মঙ্গলের সংখ্যা কিন্তু আমাদের অনেক কিছু তৈরি করতে পারে, জানাতে পারে, এবং তাদের মধ্যে না অনেক কিছু স্পিরিচুয়ালি ব্যাপার থাকে, আধ্যাত্মিক ব্যাপার থাকে, তারা ইন্টেলিজেন্ট হয়, ভবিষ্যতে কর্মজীবনে বিশাল প্রতিষ্ঠিত হতে পারে, যাদের এই 9, 18 বা 27 জন্ম হয়। দেখবেন আমাদের নবগ্রহ আমরা নাম শুনেছি, তাই তো নবগ্রহ, এবং সেই সঙ্গে আমরা হয়তো শুনেছি 9 দেবী, অর্থাৎ আমরা যে নবগ্রহ যেরকম পুজো করি সেটা হচ্ছে নবদুর্গা, নবরাত্রি। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখবেন যখন একজন মা সন্তান গর্ভে ধারণ করে আবির্দা, তখন কিন্তু সন্তানকে আমরা কিন্তু এই 9 মাস রাখি, ঠিক আছে। এই যে 9th, ওটা কোথাও গিয়ে আমরা 9-এর একটা সংযোগের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই রয়েছি, 9th সংযোগে। আবার দেখবেন কিছু ক্ষেত্রে এই যে ধরুন আমরা যখন জব করি, ধরুন আমরা যখন জব করি, আমাদের কিন্তু মালাটা হয় 108-এর। এই যে 108 সংখ্যাটাকে আপনি কাউন্ট করুন, সেখানে কিন্তু 9th আসছে। ধরুন আমাদের জ্যোতিষশাস্ত্রে 12টা রাশি এবং তাদের রাশির ডিগ্রি স্প্যান হচ্ছে 30, তাহলে 12 সঙ্গে হচ্ছে 30, 360 ডিগ্রি। এবার এই 360 ডিগ্রিকে যদি আপনি যোগ করুন, 360 ডিগ্রি ক্ষেত্রে কিন্তু সেই 9th আসছে। আবার 360 ডিগ্রিকে যদি আমি হাফ করি, সেখানে আসছে 180 ডিগ্রি, সেখানেও কিন্তু 9th আসছে। আবার 180-কে যদি আমি হাফ করি, 90 ডিগ্রি, সেখানেও কিন্তু 9th আসছে। আবার 90-কে যখন হাফ করব 45, সেখানেও কিন্তু 9th আসছে। আবার 45-কে যখন আমরা হাফ করব, সেখানেও কিন্তু 22.5, সেটাকে যদি আমি পুরোটাই কাউন্ট করি, সেখানেও কিন্তু 2, 2, 4, 5, 9 আসছে। অর্থাৎ
এই যে নয় ব্যাপার, তার সাথে দেখবেন আমাদের এই যে মহাভারতের যুদ্ধ চলেছিল 18 দিন, এবং মহাভারতের কিন্তু 18টা খণ্ড ছিল, সেখানে কিন্তু 9, অর্থাৎ এই 9-এর মধ্যে কিন্তু আমাদের একটা স্পিরিচুয়ালি ব্যাপার বা আধ্যাত্মিক এবং সবকিছুর মধ্যে কিন্তু একটা গণ্ডি লুকিয়ে রয়েছে। এবং এই 9 তারিখে যাদের জন্ম, 18 তারিখ বা 27 তারিখে জন্ম, এই 9 সংখ্যার মধ্যে যাদের জন্ম হয়েছে, সেই জাতক জাতিকারা কিন্তু কেউ যদি মানুষ আপন করে নেয়, মানে কোনো মানুষ যদি তাকে আপন করে নেয়, সেই ব্যক্তি কিন্তু নিজের সত্তাকে ভুলে গিয়ে তার যে তাকে আপন করে তার সত্তাকে তিনি কিন্তু ভালোবাসতে শুরু করেন এবং তার জন্য সে কাজ করতে আরম্ভ করেন। ব্যাপারটা বুঝছেন না অনেকে। আমি যদি আপনাকে একটু খোলসা করে বলি, আমরা যদি 9-এর টেবিল দেখি বা নামতা, যেটাকে এক কথা বলি টেবিল বা 9, তো 9 একে 9, 9 দুগুণে 18, দেখুন সেখানেও যে 9 দুগুণে 18, 18টাও কিন্তু কাউন্ট করলে সেই কিন্তু 9th আসছে, 3 9 27 9 আসছে, 4 9 36 9 আসছে, তারপর 5 9 45 9 আসছে। এই যে টেবিল, আবার দেখুন 9-এর সঙ্গে আপনি যে কোনো সংখ্যা যোগ করুন, সেই সংখ্যাটা যখন যোগ করুন সেই সংখ্যাটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে ফিরে, তখন 9-এর সঙ্গে 6 যোগ করলাম, কত হলো? আবিটা 15। তাহলে সেই যখন 15 হলো, তাহলে 5 1 সেই 6 ফিরে আসে। অর্থাৎ 9-এর সঙ্গে 9কে কেউ যদি ভালোবাসে না, সে কিন্তু নিজের সত্তাকে ভুলে গিয়ে সে যাকে ভালোবাসছে বা যে তাকে ভালোবাসা দিয়েছে তার সত্তাকে প্রচন্ড পরিমাণে গ্রহণ করতে পারে। অর্থাৎ এর মধ্যে একটা কিন্তু বিশাল স্পিরিচুয়ালিটি ব্যাপার রয়েছে। এবং যেহেতু মঙ্গল পরাক্রম এবং আধ্যাত্মিকতা, এবং মঙ্গলকে আমরা জানি অগ্নিতত্ত্বের কারক গ্রহ, এবং তাদের মধ্যে কিন্তু একটা অগ্নিতত্ত্ব দেখবেন, যাদের 9 তারিখে জন্ম, 18 তারিখে জন্ম, 27 তারিখে জন্ম, তারা বড় বড় জায়গায় যেতে পারে। এই যে ধরুন আজকে দীপুবাবু, আজকে ওনার জন্ম চারটাকে আমাকে পাঠিয়েছেন, হ্যাঁ, ওনার যে ডেট অফ বার্থ 9th, ঠিক আছে, তাহলে উনি কিন্তু আজকে ইটালিতে একটা ভালো জায়গাতে কাজ করছেন, ইঞ্জিনিয়ার বেস থেকে, ভারতবর্ষের থেকে তিনি পড়াশোনা করেছেন, মধ্যমগ্রামের মানুষ, মধ্যমগ্রামকে তিনি আজকে ইটালিতে গিয়ে একটা ভালো জায়গায় পোস্ট করেছেন এবং সেখানে তিনি সেটেলমেন্ট। তো এই যে ওনার চারটা থেকে আমি বলছি, বা যাদের ধরো 9 তারিখে জন্ম, আপনি একটু মিলিয়ে নেবেন যে যত বড় বড় ভালো ব্যক্তিত্ব এই 9th-এর মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ এর মধ্যে একটা রহস্য রয়েছে অবশ্যই। আমি এই রহস্যটা কি সেটা আপনাদের সামনে হয়তো উদ্ঘাটন করলাম। এটাকে নিয়ে কিন্তু আরো অনেক এপিসোড পরবর্তী ক্ষেত্রে করবো, এই যে সংখ্যা তত্ত্ব নিয়ে যদি কেউ জানতে চান। আজকে 9th নিয়ে বললাম, পরবর্তী ক্ষেত্রে 1 2 3 পুরোটাকে নিয়ে আমি চেষ্টা করবো একটা সংখ্যা তত্ত্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করার। আচ্ছা, ফোনে কোনো বন্ধু ওয়েট করছেন? কেটে গেছে ফোনটা। ওকে, তো ঠিক আছে। ফোন করেছিলেন তাকে বলবো আপনি একেবারে 9831707005 যে নাম্বারটি যাচ্ছে ব্যক্তিগতভাবে ফোন করে কথা বলতে পারেন। একটা বিষয় ভীষণ ইন্টারেস্টিং লাগলো, 9-এর সাথে যেটা যোগ করছি সেটার যোগফলটা সেই সংখ্যাটাই আসে। একদম, ওই যে বললাম, দেখবে যাদের 9 তারিখ, এই 9 সংখ্যার মধ্যে যেন মঙ্গলের কারকতা, তো তুমি 9-এর পাশে যে কোনো সংখ্যা বসাবে, সেটা যখন যোগফলটা যে আসবে সেটাকে প্লাস করলে কিন্তু সেই সংখ্যা। অর্থাৎ তুমি 9 তারিখে যাদের জন্ম হয়, ব্যাপারটা হচ্ছে কি, সে যাকে ভালোবাসবে বা কারো যদি ভালোবাসা সে পায়, সে কিন্তু নিজের সত্তাকে ছেড়ে দেয়। অর্থাৎ 9 কিন্তু প্লাস করছে, 9-এর সঙ্গে তাকে আমি প্লাস করছি, করার পর যে ফলটা হচ্ছে সেটাকে যদি অ্যাড করি সেই সংখ্যা, অর্থাৎ সে কিন্তু ঘুরে ফিরে সেই সংখ্যার মধ্যেই প্রবেশ করতে। অর্থাৎ মানুষের মধ্যেও কিন্তু ব্যক্তি সত্তার মধ্যে এই জিনিসটাই কিন্তু আসে। অর্থাৎ 9 সংখ্যার জাতক জাতিকাদের কোনো মানুষ যদি আপন করে নেয়, সে কিন্তু নিজের সত্তাকে ভুলে যায়, নিজে গিয়ে যে তাকে আপন করেছেন তার জন্য কিন্তু জান প্রাণ দিয়ে দেবে। এবং এই জিনিসটা দেখবেন যাদের বিশেষ করে 9 তারিখের মধ্যে জন্ম বা মঙ্গলের কোনো কিছু কম্বিনেশন রয়েছে, কারণ 9 মানে তো মঙ্গল, আমাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গল, এই মঙ্গল মানেই হচ্ছে পরাক্রমের অধিপতি গ্রহী মঙ্গল, এবং তার সঙ্গে হচ্ছে ক্ষত্রিয় মঙ্গল, হচ্ছে কি অগ্নিতত্ত্ব, ঠিক আছে। তো বিশেষ করে এই জায়গাটা মানুষের মধ্যে কিন্তু একটা দেখতে পাওয়া যায়। তাই আজকে যেরকম 9th-কে নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ক্ষেত্রে আমি চেষ্টা করবো, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আমার ভালো লাগছে যে আপনারা আজকে সচেতনভাবে গঙ্গা যিনি ছিলেন, গঙ্গা দিদি, এবং হ্যাঁ উনি ছিলেন, এবং দাদা যে বলেন দীপুদা, আপনারা যারা ছিলেন আজকে অনুষ্ঠানটা হয়তো দেখতেও পারেন আপনার লাইভ। তো আপনাদের এই যে বিষয়গুলো আপনারা শুনছেন, আজকে ইটালিতে বসেও যে দাদা আজকে পাঠিয়েছেন SMS, তার কথা আমি আজ অ্যান্সার দিচ্ছি। আজকে গ্লোবাল ভাবে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব আপনাদের এই ইন্টারেস্ট যদি থাকে, পরবর্তী ক্ষেত্রে আমরা চ্যানেল ভিশন অন্যান্য মিডিয়াতে এই ধরনের জ্যোতিষ প্রোগ্রাম করে আপনাদের সামনে সেটাকে ছড়িয়ে দেওয়া। একদম, কল্পতরু অনুষ্ঠান আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান হয়েছিল, প্রিয় অনুষ্ঠানে থাকবে, আমরা সকলে জানি। আগামী সপ্তাহে আবারও এরকম ভাবে ফিরে আসবো নতুন নতুন আলোচনা নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাইকে নমস্কার জানাই। নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। নমস্কার।